আব্বা, মাদ্রাসাটা যদি এভাবে পড়ে থাকে তাহলে দুস্থ বাচ্চাগুলো কোথায় পড়বে? ওদের তো এই মাদ্রাসাটাই ছিল পড়ার শেষ সম্বল। মোতালেব ভুইয়া নিঃশ্বাস ফেলে। চেষ্টা তো চলছে মা, কিন্তু টাকার দরকার। মেম্বার চেয়ারম্যান তো তাল বাহানা করছে, কি যে হবে কি জানে। মেহেরিন বাড়ি ফিরে তার আলমারির ভেতর থেকে একটা খাম বের করে, কিছুক্ষণ তাকিয়ে থাকে সেটার দিকে, তারপর শক্ত করে ধরে বাইরে এসে বাবার সামনে দাঁড়ায়, নরম কণ্ঠে ডাকে। আব্বা, মোতালেব ভুইয়া তাকান। কিছু বলবা আম্মা? মেহেরিন খামটা এগিয়ে দেয়। এটা নাও। মোতালেব ভুইয়া তাকিয়ে দেখলেন চেকের মতো কিছু একটা। কি এটা আম্মা? এটা আমার কাবিনের চেক। এটা দিয়ে মাদ্রাসার কাজ ধরতে বলো বড় হুজুরকে। মোতালেব ভুইয়া থমকে যান, চোখ বড় হয়ে যায়। না মা, এটা হয় কি করে? এটা তোমার কাবিনের টাকা, তোমার নিজের তো ভবিষ্যৎ আছে আম্মা। তুমি রাখো, এটা কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে দিবে আল্লাহ। মেহেরিন শান্ত গলায় বলে। আমার ভবিষ্যৎ? আমার তো কোনো ভবিষ্যৎ নেই। আমি এত টাকা পয়সা দিয়ে কি করবো? আর এখন যদি এটা দিয়ে মানুষের উপকার হয় তাহলে ক্ষতি কিসে? কতগুলো মানুষের ভালো মন্দ জড়িয়ে আছে বলতো। আমি জানি আমার এই কাজে উনিও খুশি হবেন। কথাগুলো বলার সময় মেহেরিনের চোখে জল চিকচিক করে। মোতালেব ভুইয়া গলা ভারী হয়ে আসে, মেয়ের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর ধীরে চেকটা নেন। পরদিন তারা ব্যাংকে যায়। সব প্রক্রিয়া শেষ করে টাকা তুলে ব্যাংক থেকে বের হতে হতে বিকাল হয়ে যায়। রাস্তার একপাশে এসে দাঁড়ায় দুজন। মেহেরিনের পানি তেষ্টা পায়। মোতালেব ভুইয়া বললেন। তুমি দাঁড়াও মা, আমি দোকান থেকে পানির বোতল নিয়ে আসছি। এখানে দাঁড়াই থাকবা, বাবা যাবে আর আসবে। মেহেরিন মাথা নাড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। চারিপাশে হালকা গরম বাতাস। সন্ধ্যা হয়ে আসছে, রাস্তার মানুষজনের আনাগোনা কমে যাচ্ছে। মেহেরিন আশেপাশে তাকাতে তাকাতে একটু দূরে তাকাতেই তার দৃষ্টি স্থির হয়ে যায়। কিছুটা দূরে রাস্তার ওপাশে সোলেমান দাঁড়িয়ে, পরনে সাদা লুঙ্গি, সাদা শার্ট। মেহেরিনের নিঃশ্বাস থেমে যায়। লোকটা লুঙ্গির কোনা তুলে ধরে হেঁটে একটা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। মেহেরিনের চোখে মুখে বিস্ময়। এটাও কি ভ্রম? মেহেরিন চোখ ডলে, ফের আবার তাকায়। না, ভ্রম না, ওই তো সুলতান সাহেব। মেহেরিন জোরে ডাকে, সুলতান সাহেব। কোনো সাড়া নেই। হয়তো গাড়ির হর্নের শব্দে পৌঁছাতে পারছে না আওয়াজ ওই লোক অব্দি। সোলেমান গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেয়। মুহূর্তে দৌড়াতে শুরু করে মেহেরিন। সুলতান সাহেব দাঁড়ান, প্লিজ দাঁড়ান। গাড়িটা স্টার্ট নেয়। মেহেরিন আরো দ্রুত দৌড়ায়। গাড়িটা গতি বাড়িয়ে সামনে এগিয়ে যায়। মেহেরিন হাঁপিয়ে ওঠে, মাঝ রাস্তায় থেমে যায়। তারপর আবারও দৌড়াতে যায়। ঠিক তখনই পেছন থেকে কয়েকজন লোক ঝাঁপিয়ে পড়ে। একজন তার মুখ চেপে ধরে, আরেকজন দুই হাত পেছনে চেপে ধরে। মেহেরিন ছটফট করতে থাকে, শব্দ বের করতে পারে না, চোখ বড় বড় হয়ে যায় ভয়েতে। তাকে টেনে নিয়ে যাওয়া হয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির দিকে। মুহূর্তের মধ্যে দরজা খুলে তাকে ভেতরে ঢুকিয়ে ফেলা হয়। গাড়ি স্টার্ট নেয়। মেহেরিনকে নিয়ে চলে যায় ওই গাড়ি। সবকিছু ঘটে কয়েক সেকেন্ডে। রাস্তায় আবার আগের মতো হয়ে যায়। এদিকে মোতালেব ভুইয়া পানি নিয়ে ফিরে এসে চারিপাশে তাকান। মেহেরিনের নাম ধরে ডাকেন, কিন্তু কোথাও নেই তার মেয়েটা। তিনি এদিক ওদিকে তাকান। মেহেরিন মেহেরিন করে ডাকেন। রাস্তা দিয়ে যে দু একজন মানুষ যাচ্ছে তাদের দাঁড় করিয়ে করিয়ে জিজ্ঞাসা করছেন। কেউ দেখেনি মেহেরিনকে। কেঁপে উঠে তার বুকটা, হাতের বোতল পড়ে যায় মাটিতে। তিনি দৌড়াতে শুরু করেন। মেহরিন আম্মা, কোথায় তুমি? মা, শুনতে পাচ্ছ বাবার ডাক? সাড়া দাও আম্মা। মেহেরিন, ও মেহেরিন। চারিপাশের মানুষ তাকায়, কেউ কিছু বলতে পারে না। মোতালেব ভুইয়া পাগলের মতো খুঁজতে থাকে তার আদরের মেয়েটাকে, কিন্তু মেয়ের ছায়াটা অবধি দেখতে পাচ্ছেন না তিনি। রাত হয়ে আসছে, অথচ স্বামী আর মেয়েকে এখনো বাড়ি ফিরতে না দেখে চিন্তায় শেষ হয়ে যাচ্ছে সানজিদা বেগম। মোতালেব ভুইয়াকে ফোনের উপর ফোন করে যাচ্ছে, কিন্তু রিসিভ করছে না। বাতাসি তাকে অস্থির ভঙ্গিতে পায়চারি করতে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো। আপু আর চাচা এখনো ফিরে নাই? সানজিদা বেগম স্বামীকে আবারও ফোন করে ট্রাই করতে করতে বলল। না রে, তোর ছোট চাচা ফোনটাও ধরছে না। এই শরীর নিয়ে কি মেয়েটাকে নিয়ে এত রাত অবধি বাইরে থাকাটা ঠিক? বাতাস টাতাস গায়ে লাগলে তখন তো আরেক বিপদ। কথাটা বলতে বলতে শেষবার কল করতে রিসিভ হলো। সানজিদা বেগম রেগে মেগে বলতে শুরু করলো। কোথায় আছো তুমি মাইয়াটারে নিয়া? জানো না এই অবস্থায় বেশি রাত করে বাইরে থাকতে নাই? তাড়াতাড়ি এক্ষুনি বাড়ি এসো মেয়ে নিয়ে। মোতালেব ভুইয়া ফোন কানে নিয়ে রাস্তায় পা মেলে বসে পড়লো। কপাল চাপড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো। ও মেহেরিনের মা, আমার মেহেরিনরে আমি খুঁজে পাচ্ছি না। কই গেল আমার মেয়েটা? আমি তন্ন তন্ন করে খুঁজছি বক চত্বরটা।
আমি পাইলাম না আমার মেয়েটারে। সানজিদা বেগম তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে বাতাসি ধরে ফেলে। সোফায় বসাতে সানজিদা বেগমের শরীর কাঁপতে থাকে, ধরা গলায় বলতে শুরু করে। কি কইতাছ কি এগুলা? ও শেরিন, দেখ তোর বাপ কি বলতাছে এগুলা। আমার মাইয়া তো আমার সাথেই ছিল, পাইতাছো না মানে কি? আমার মেয়ে নিয়ে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরো মেহেরিনের বাপ। সেরিন মেয়েকে কোলে নিয়ে এগিয়ে আসতে সানজিদা বেগম সেরিনের দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল। দেখ তোর বাপ কি বলতেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে বল মেয়ে নিয়ে। সেরিন কানে নিয়ে জিজ্ঞাসা করলো। কি হয়েছে আব্বা? মোতালেব ভুইয়া কোনো রকমে বলল মেরিনকে খুঁজে না পাওয়ার কথাটা। সবটা শুনে সেরিন নিজেও বাকরুদ্ধ। মোতালেব ভুইয়া ফোন কেটে দিতে সেরিন অনেককে ফোন করলো, তার বাপের কাছে এক্ষুনি যেতে বললো। এদিকে ইমনদের বাড়িতে চলে গেছে মেহেরিনের নিখোঁজ হওয়ার খবরটা। ইমন দিশেহারা অবস্থা। মোতালেব ভুইয়াকে খুঁজে নিয়ে থানায় ছোটাছুটি করলো। এদিকে পুলিশও বসে নেই। সিসিটিভি ফুটেজ জোগাড় করা হলো। একটা অস্পষ্ট ফুটেজে দেখা গেল দূরে একটা গাড়ি দাঁড়িয়েছিল। মেহেরিনের মতো কাউকে দ্রুত টেনে তোলা হচ্ছে ভিতরে। গাড়ির নাম্বার প্লেটটা পরিষ্কার নয়, ইচ্ছে করেই যেন মাটি আর রং দিয়ে ঢেকে রাখা হয়েছে। ফুটেজের ঠিক ওই অংশে ক্যামেরার অ্যাঙ্গেলও অদ্ভুতভাবে ব্লার হয়ে যায়। আরও কয়েকটা বার ক্যামেরা চেক করা হলো, কিন্তু আশ্চর্যজনকভাবে গাড়িটা যেন কিছু দূর গিয়ে হাওয়ায় মিলিয়ে গেছে। কোনো টোল প্লাজা নেই, কোনো পরিষ্কার ট্রেস নেই, কোনো নির্দিষ্ট রুট নেই। লোকেশনটা পুরোপুরি ধোঁয়াশা। পুলিশের ধারণা আরও জোরালো হলো, এটা সাধারণ ঘটনা না, পরিকল্পিত পেশাদার কাজ। কোনো নারী পাচারকারী গ্যাংয়ের খপ্পরে পড়েছে। ইদানিং দেশে এটাই ঘটছে বেশি। কিডন্যাপিংয়ের কেস হলে এতক্ষণে মুক্তিপণ চাইতো। এই বিশৃঙ্খলার মধ্যেই একটা জিনিস ঘটে, কেউই তা খেয়াল করে না। মেহরিনের শ্বশুর বাড়িতে এখনো খবরটা পৌঁছায়নি, কারো মাথায় আসেনি, কারো মানসিক অবস্থাও ছিল না সেই খবর দেওয়ার। ভোরের দিকে ফোন করা হয় আমির সুলতানকে। সবটা খুলে বলেন মোতালেব ভুঁইয়া। আমিরুল সুলতান বসে পড়ে কথাটা শুনে সোফায়। কি হচ্ছে কি তার পরিবারের সাথে এটা? প্রথমে মেয়ে, তারপর ছেলে, এখন ছেলের বউ আর তার অনাগত সন্তান। আমিরুল সুলতান বাশার সুলতানকে ফোন করলো, কিন্তু ফোন ঢুকছে না। কয়েকবার চেষ্টা করলো, তারপর আর চেষ্টা না করে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে তদন্ত সংশ্লিষ্ট মানুষ সবাইকে একে একে ফোন করতে শুরু করেন। তিনি মেহরিনকে খুঁজে বের করতে হবে যেভাবেই হোক, আর সেটাও জীবন্ত। মোতালেব ভুইয়া পুলিশের ভরসায় থাকতে পারেননি। বাড়িতে আর না ফিরে রাত থেকে শুরু করে পরের দিন পুরো মহাদেবপুরটা খুঁজলেন পায়ে হেঁটে, মেয়ের ছবি হাতে নিয়ে, রাস্তায় মানুষজনকে দাঁড় করিয়ে করিয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো তিনি তার আদরের মেয়েটাকে আর খুঁজে পেলেন না। মাহি আগের তুলনায় কিছুটা বেটার ফিল করছে এখন, তবে বেশি নাড়াচাড়া করলে ব্লিডিং হয়। এজওয়ান কোথায় কোথায় যেন মাঝে মধ্যে চলে যায়। এই তো দুপুরের দিকে বের হচ্ছে, বিকেল হচ্ছে, কিন্তু আসার নাম নেই। রুমের ভেতর একা একা বোর হচ্ছিল বলে মাহি বাহিরে আসলো। বাগানে কিছুক্ষণ হাঁটাচলা করে রাস্তায় আসলো। তাদের এই বাড়ি থেকে কিছুটা দূরে দুটো বাড়ি আছে, আর সামনে বিস্তার খোলা সবুজ মাঠ। মাহিকে দেখে এক বৃদ্ধা মহিলা এগিয়ে আসলো, জিজ্ঞাসা করলো। এই বাড়িতে তোমরা নতুন আসছো নাকি? কবে আসছো? আসলে 3 মাস হবে আমি আমার মেয়ের কাছে গিয়েছিলাম লন্ডন। আমি এই তো পাশের বাড়িটাতে থাকি। মাহি ভুরু কুচকালো এই কথা শুনে। মাহি যতদূর জানে এই বাড়িটা এজওয়ানের, এখানেই থাকে। আর 1.5 বছরের বেশি সময় তো এজওয়ান বাংলাদেশেই ছিল। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি নতুন, তবে এই বাড়ির লোক তো আগে থেকেই এই বাড়িতেই থাকতো। মানে এজওয়ানের কথা বলছি। উনি 1.5 বছর বাংলাদেশে ছিল, সেজন্য হয়তো আপনি জানেন না। আপনিও নতুন। কি? এই বাড়ি তো আজ 5 বছর ধরে তালা মারা ছিল, কাউকেই থাকতে দেখিনি। আর আমি 7 বছর ধরে এখানে থাকি। এ বাড়িতে আগে আসলেও কেউ থাকতো না। আর ইউ শিওর? ইয়েস, আই এম শিওর। বিশ্বাস না হলে ওই বাড়িতে জিজ্ঞেস করে দেখতে পারো। এই বাড়ি বন্ধই ছিল আগে, মালিক তো দূর, ভাড়াটিয়াও ছিল না। বৃদ্ধ মহিলাটা চলে গেল। মাহির ভাবনায় পড়ে গেল, 5 বছর ধরে তালাবদ্ধ ছিল এ বাড়ি। তাহলে এজওয়ান কবে থেকে এই বাড়িতে উঠেছে? আর আগে ছিলই বা কোথায়? নাকি নতুন কিনেছে? দূর, সব প্যাচ লেগে যাচ্ছে। মাহি বাড়িতে ফিরে আসলো। এজওয়ানের মায়ের ছবিটা সে হারিয়ে ফেলেছে। সব ঝামেলা একই সাথে হওয়ার কথা। মাহি ফ্রান্সে সে এতিমখানায় ফোন করে ফ্রান্সির কাছে ছবি চাইলো। ফ্রান্সি অ্যালবামটা এনে ছবি বের করতে গিয়ে দেখে ছবিটা গায়েব, ছবিটা নেই। মাহিকে বলতেই মাহিও চমকালো, কি আশ্চর্য, ছবিটা নেই মানে? এত বছর তো ছবিটা অ্যালবামেই ছিল, তাহলে এখন হুট করে নাই হয়ে গেল যে? কে আছে এসবের পেছনে? কে চাচ্ছে না এমিলা সুলতানের বিষয়টা সামনে আসুক? কে সেই ব্যক্তি? মাহি তাহলে এখন এমিলা সুলতানের ছবি পাবে কোথায়? ফেসটা মনে আছে কিছুটা, কিন্তু তার মনে থাকা দিয়ে কি আর এজওয়ান দেখতে পাবে? মাহি পকেট থেকে ফোনটা বের করে স্কেচ আর্টিস্টকে
ফোন করলো। ফোন করে জানালো 2-1 ভেতর মাহি যাবে তার কাছে, গিয়ে একটা মুখের বর্ণনা দিবে। সেই বর্ণনা অনুযায়ী তার একটা মুখ বানিয়ে দিতে হবে। এএসআই এর টপ সিক্রেট কনফারেন্স রুমে অল্প আলো, চারিদিকে বড় বড় স্ক্রিনে বিশ্বের মানচিত্র ভেসে উঠছে। স্ক্রিনে বারবার লাল চিহ্ন জ্বলছে, বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা অজানা অপরাধ নেটওয়ার্কের ইঙ্গিত। একজন সিনিয়র অফিসার ভারী গলায় বলল, আমরা যার বিরুদ্ধে লড়ছি সে সাধারণ ক্রিমিনাল না, তার নাম মনস্টার, শ্যাডো মনস্টার। ছায়ার মতোই ধ্বংস করে যাচ্ছে সব। মনস্টার একজন কুখ্যাত আন্তর্জাতিক অপরাধী, যাকে 28টা দেশ থেকে খুঁজতে খুঁজতে এখন সেটা বেড়ে 50টা দেশ হয়ে গেছে। তার বিরুদ্ধে অভিযোগ মানি লন্ডারিং, নারী পাচার, অর্গান ট্রাফিকিং, অস্ত্র চোরাচালান সহ সব ধরনের ভয়াবহ অপরাধ। অফিসার টেবিলে একটা রিপোর্ট রাখলো। সে এখন অস্ট্রেলিয়ার দিকে নজর দিয়েছে। আমরা একটি এনক্রিপ্ট ইমেল পেয়েছি। স্ক্রিনে ইমেলটা খুলে দেখানো হলো, কিন্তু সমস্যা একটাই, লোকেশন ট্র্যাক করা যায়নি। কারণ মনস্টার নিজের তৈরি করা একটা প্রাইভেট এনক্রিপ্টেড নেটওয়ার্ক, যেখানে ট্রেসিং পাই অসম্ভব। কোনো সাধারণ স্যাটেলাইট বা সাইবার ট্র্যাকিং কাজ করে না। একজন সাইবার অফিসার বলল, এটা নর্মাল এনক্রিপ্ট ওয়েব না, এটা আলাদা লেয়ার। আমরা এখনো পুরোটা ম্যাপ করতে পারিনি। হঠাৎ দরজাটা খুলে গেল, ভেতরে ঢুকলো এজওয়ান। তাকে সাধারণ অফিসার বলা যায় না, সে এএসআই এর একটি সিক্রেট অপারেশন ইউনিটের সদস্য, যার অস্তিত্বে খুব কম মানুষ জানে। সিনিয়র অফিসার বলল, জোয়ান, তোমাকে আর্জেন্ট ডাকা হয়েছে, কারণ এই লোকসটা আমাদের অ্যাসাইন্ড ইউনিট দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না। একজন মনিস্টার আরেকজন এবার যোগ শুধু করলো, বাইরে থেকে আঘাত করবে না, সে অস্ট্রেলিয়ার ভিতরে বড় স্কেল অস্থিতিশীলতা তৈরি করার পরিকল্পনা করছে। এজওয়ান মনোযোগ দিয়ে সব শুনছে। তার চোখ স্ক্রিনে মানচিত্রে স্থির হলো। তারপর একজন অফিসার প্রশ্ন করলো, তোমার মতামত কি? এজওয়ান একটু থেমে বলল, যাকে এতগুলো দেশ মিলেও খুঁজে বের করতে পারলো না, আপনাদের কি মনে হয় সেখানে আপনারা পারবেন তাকে খুঁজে বের করতে? কেননা কোনো দশকে তো পারতেই হবে। আর তুমি থাকতে আমাদের এত চিন্তা দ্বিধা আসবে কেন? আমরা অবশ্যই পারবো। আমাকে নিয়ে আপনাদের একটু বেশি ওভার কনফিডেন্স। এটা না করাই ভালো। এজন চাইলেই সব করতে পারে না, এটা মেনে নিন। তবে আমি চেষ্টা করব যাতে আপনারা মনস্টার অবধি পৌঁছাতে পারেন। আপনারা বললেন সে প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে। যদি সে সত্যি প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে, তাহলে সে শুধু নিজেকে লুকাচ্ছে না, সে আমাদের রিয়েল টাইম সিস্টেমকেও বিভ্রান্ত করছে। আমরা যদি তাকে ধরতে চাই, তাহলে তার নেটওয়ার্ক ভাঙার আগে তার আচরণ বোঝা জরুরি। সে আসলে কোথায় কোথায় আঘাত করতে চায়। তার সম্পর্কে যতগুলো ফাইল আছে সবগুলো আমায় দিন, আমি সবটা খুঁটিয়ে পর্যালোচনা করে দেখব। তার সম্পর্কে আমার খুব একটা স্টাডি করা নেই। আগে করি, তারপর আপনাদের দিক নির্দেশনা দিচ্ছি। অবশ্যই, তবে একটু তাড়াতাড়ি করো। এজওয়ান বাড়ি চলে গেল। অফিসার মনস্টারের নামে জমানো বড় একটা ফাইলের স্তূপ এজওয়ানের বাড়ি পাঠিয়ে দিল। চোখের বাঁধন খুলতে প্রথমে কিছুই দেখতে পেল না মেহেরিন। চোখ জ্বালা করতে লাগলো, মাথা ভারী, শরীর অবশ। ধীরে ধীরে দৃষ্টি পরিষ্কার হতে বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে একটা স্যাঁতস্যাঁতে জানালাবিহীন ঘরে পড়ে আছে। তার চোখে বাঁধা কাপড়টাকেও খুলে দিয়েছে, কিন্তু হাত দুটো শক্ত করে বাঁধা, পেছনে পাও দড়ি দিয়ে চেপে ধরা। মুখে কাপড় গোজা ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চোখটা একটু মানিয়ে নিতে না নিতেই বুকটা কেঁপে উঠল। এটা কোনো ঘর না, এটা যেন একটা অন্ধকার গর্ত। চারিপাশে তাকাতে এসে জমে গেল। তার মতোই আরো অনেকগুলো মেয়ে, কেউ দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে বসে আছে, কেউ কাঁদছে নিঃশব্দে। সবার হাত পা বাঁধা, মুখে আতঙ্কের ছাপ। মেরিনের বুকের ভেতরটা ধকধক করতে লাগলো। নিজের পেটের দিকে তাকালো তার অনাগত সন্তান। চোখে বেয়ে পানি গড়িয়ে পড়ল, কিন্তু সে চিৎকার করলো না। পরনে নিকাব খুলে গেছে, শুধু হিজাবটা কোনো রকম ঝুলে আছে। বোরখা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। একটু পর পাশে থাকা এক মেয়ের সাথে চোখাচোখি হলো। মেয়েটার বয়স খুব বেশি না, ঠোঁট কাঁপছে, চোখে ভয়। মেহরিন খুব আস্তে করে ইশারা করলো, ভয় পেও না। তারপর ধীরে ধীরে চারিপাশ পর্যবেক্ষণ করতে লাগলো। ঘরটা পুরোপুরি বন্ধ না, উপরের একটা ছোট ভেন্টিলেটর আছে। দরজাটা লোহার। বাইরে পাহাড়ের শব্দ শোনা যাচ্ছে, মাঝে মধ্যে লোকজনের অশ্লীল কথা, হিংস্র হাসি। কিছুক্ষণ পর দরজা খুললো। একজন লোক ঢুকে এসে তাদের গুনে দেখলো মোট 9 জন আছে, মেহরিনকে নিয়ে 10 জন। একজনকে কম হয়েছিল বলেই মেহরিনকে ধরে আনা। চলে যাওয়ার সময় বলে গেল কালকে তাদের পাচার করা হবে সুইডেনে। দরজা বন্ধ হয়ে গেল। মেহরিন বুঝে গেল তাদের হাতে সময় খুব কম, আজই কিছু করতে হবে। তার বাপটা হয়তো খাওয়া দাওয়া ভুলে তাকে পাগলের মতো
খুঁজে চলেছে। ধীরে ধীরে সে হাতের বাঁধনটা নাড়ানোর চেষ্টা করলো। শক্ত করে বাঁধা, কিন্তু দড়িটা একটু পুরনো। সে দেয়ালের খসখসে অংশে ঘষতে লাগলো। দড়ি ব্যথায় হাত কেটে যাচ্ছে, তবুও থামলো না। একটা সময় দড়িটা একটু ঢিলে হয়। পাশের মেয়েটা বিস্ময়ে তাকিয়ে আছে। মেহেরিন চোখ দিয়ে ইশারা করলো, শব্দ করো না। কয়েক ঘন্টার চেষ্টা অবশেষে এক হাত খুলে ফেলতে পারলো সে। তারপর দ্রুত নিজের পা খুললো, মুখের কাপড় সরালো, এক এক করে পাশের মেয়েটার বাঁধন খুলতে লাগলো। ধীরে ধীরে তারা কয়েকজন মিলে বাকিদের খুলতে শুরু করলো। সবাই মুক্ত হতে না হতে মেরিন ফিসফিস করে বলল, একসাথে বের হলে ধরা পড়বো। 2 দলে ভাগ হই, কেউ শব্দ করবে না, হ্যাঁ? তারপর দরজার পাশে গিয়ে সে কান পাতলো। বাইরে দুজন লোক কথা বলছে। ঠিক সেই সময় এক মেয়ে হঠাৎ কেঁদে উঠতে চাইল। মেহেরিন দ্রুত তার মুখ চেপে ধরলো। চুপ করো, কেঁদো না। কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে হঠাৎ বাইরে পায়ের শব্দ দূরে দূরে সরে গেল। মেহেরিন সেই সুযোগটাই নিল। দরজার নিচে একটা ভাঙা লোহার টুকরো ছিল, সম্ভবত আগে কখনো দরজার অংশ ভেঙে পড়া ছিল। সে সেটা তুলে নিল। দরজাটা বাইরে থেকে লক করা, কিন্তু পুরোপুরি শক্ত না, পুরনো ল্যাচ সিস্টেম। দরজার পাশে ছোট একটা ফাঁক। মেহেরিন ধীরে ধীরে লোহার টুকরাটা সেই ফাঁক দিয়ে ঢুকালো। হাত কাঁপছে, তবুও থামলো না। খুব ধীরে ল্যাচটা খোঁচাতে লাগলো। কয়েক মিনিট, তারপর দরজাটা একটু খুলে গেল। মেহেরিন ধীরে দরজা ঠেলে বাইরে উকি দিল। লম্বা করিডোর, ম্লান আলো, ডান পাশে সিঁড়ি। সে হাত দিয়ে ইশারা করলো, চলো। সবাই পা টিপে টিপে এগোতে লাগলো। একটা মেয়ে দ্বিধা আর ভয় নিয়ে জিজ্ঞাসা করলো, আমরা আমরা কি আদৌ বের হতে পারবো? মেহেরিন ধীরে বলল, চেষ্টা না করলে নিশ্চিত মরবো। চেষ্টা করে দেখি, হয়তোবা বাঁচবো। হঠাৎ পেছন থেকে শব্দ শোনা গেল। ওই, ওরা পালাইতেছে, ধর শালিদের, ধর। সর্বনাশ, লোকগুলো জেনে গেছে। পেছন থেকে ভারী পায়ের শব্দ, দৌড়ের আওয়াজ আর বিশ্রী গালি ভেসে আসছে। ধর বান্দির বাচ্চাদের, একটাও যেন পালাতে না পারে। মেয়েগুলোর দিশেহারা হয়ে দৌড়াতে লাগলো, কেউ ডানে কেউ বায়ে। মেহেরিনও দৌড়াতে লাগলো। শ্বাস কাঁপছে, বুক ধরফর করছে, পেট ব্যথা করছে, তবুও থামছে না। সে বুঝতেই পারল না কখন বাকিদের থেকে আলাদা হয়ে গেছে। সে দৌড়াতে দৌড়াতে করিডোর থেকে আরো ভেতরের দিকে চলে গেছে। এই সাইডটা অন্ধকার আর আলোর মিশ্রণে খুব একটা কক্ষ নেই বললেই চলে। মেহেরিন ভয়ে ভয়ে ছুটছে সামনের দিকে। সামনেই ডানে আর বামে দুটো করিডোর। মেহেরিন ডান দিকে গেল। পেছন থেকে পায়ের শব্দ আসছে, তারা এদিকটাতেও হয়তো চলে আসছে। মেহেরিন হঠাৎ একটা রুমের দরজা আধা খোলা দেখে সেটার ভিতরে ঢুকে পড়লো, কিন্তু এটা তো কোনো রুম না, মনে হচ্ছে এটা আরো ভেতরে যাওয়ার কোনো রাস্তা। মেহেরিন আগে পিছে বারবার তাকাতে তাকাতে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। ততই অদ্ভুত এক বিশ্রী গন্ধে তার পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। হিজাবের এক কোণা নিয়ে মুখ চেপে ধরলো। সিঁড়ি বেয়ে নেমে করিডোরে পা রাখতে কিছুর সাথে পাটা বেঁধে গেল। মেহেরিন তাকিয়ে খেয়াল করলো, চারিদিকে মানুষের হাড়, মাথার খুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। দেয়ালে রক্তের দাগ, ফ্লোরে রক্তের ছোপ ছোপ জমাট বাঁধা থেকে ভেসে আসা বিশ্রী দুর্গন্ধ। মেহেরিনা নিজেকে সামলাতে পারল না, বমি আসতে চাইল। পেছন থেকে পায়ের আওয়াজ আরো কাছে ভেসে আসতে মেহেরিন আবারও ছুট লাগালো। করিডোরটা যেন শেষই হচ্ছে না। তার শ্বাস ভারী হয়ে আসছে, পায়ের নিচে রক্তমাখা মেঝে পিছলে যাচ্ছে বারবার। সে দৌড়াতে দৌড়াতে একটা কক্ষের পাশ দিয়ে যেতে হঠাৎ করে তার চুলের মুঠি পেছন থেকে কেউ জোরে টেনে ধরল। মেহেরিনের পুরো শরীর ব্যথায় কেঁপে উঠল। চোখ অন্ধকার নেমে এলো এক মুহূর্তের জন্য। তাকে টেনে ধরে সেই কণ্ঠটা গর্জে উঠল, ধরছি বান্দির বাচ্চাটাকে, কত বড় সাহস, পালাতে চেয়েছিল। মেহেরিন ব্যথায় চোখ মুখ খিচে ঘাড় ঘুরিয়ে পাশে ফিরে তাকানোর সময় খুলে থাকা দরজার দিকে চোখ পড়তে সাথে সাথে দুজোড়া চোখের সাথে মেহেরিনের চোখাচোখি হলো। মেহেরিনের শরীরটা তৎক্ষণাৎ জমে গেল বরফের মতো। চোখে মুখে কি যে এক অবিশ্বাস্য চাহনি। মনে হলো সে তার চোখে এবারও ভুল দেখছে। হ্যাঁ, এটা ভুলই, ভ্রমই, আসল হতে পারে না। মেহেরিন চোখের পলক ফেলল। সাথে সাথে বাকি মেয়েদেরকেও ধরে এনে মেহেরিনের পাশ কাটিয়ে ওই কক্ষে ছুঁড়ে ফেলা হলো আর বলতে লাগলো, স্যার, এই মাগিরা পালাতে চেয়েছিল, ধরে আনছি। মাগিদের কত বড় সাহস, এই মৃত্যুপুরী থেকে নাকি পালাবে। এই যে এই মাগিটাই সব কলকাঠি নাড়ছে, ওই পালাতে সাহায্য করেছে। কথাটা শেষ হতে না হতেই কষিয়ে চর পড়ল লোকটার গালে। মেহেরিনের অবিশ্বাস্য চাহনিতে এবার নোনা জল এসে গড়ালো। এটা তার ভ্রম না, এটা সত্যি। হ্যাঁ, এটা সত্যি। সামনে থাকা মানুষটা এবার হন্তদন্ত হয়ে ছুটে এসে মেহেরিনের চুল টেনে ধরা লোক দুটিকেও কষিয়ে চর মারল। তারপর মেহেরিনকে ধরতে গেলে মেহেরিন পিছিয়ে যায়, হাঁটু গেড়ে বসে পড়ে নোংরা ফ্লোরে আর বলতে থাকে, ছবে না, ছবে না আমায়, ওই নোংরা হাত দিয়ে একদম ছবে না। লোকে বলে মেয়ে মানুষের স্বামী ভালো হলে সেই মেয়ের জন্য পৃথিবী নাকি জান্নাতের মতো, আর স্বামী খারাপ হলে পৃথিবীটা হয় জাহান্নাম। মেহেরিন এতদিন নিজেকে ভাগ্যবতী ভেবেছিল, কারণ তার কাছে ছিল মোতালেব ভুইয়ার মতো একটা অসাধারণ পিতা, আর সোলেমান নামের এক ছলচাতুরি ঠকবাজ প্রতারকের আড়ালে নিজেকে ঢেকে এক আদর্শের চাদর গায়ে দেওয়া স্বামী নামের পাপী।
মেহেরিন তো কেবল একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিল, যেখানে সে থাকবে, তার স্বামী থাকবে, আর তাদের অংশ তাদের সন্তান থাকবে, ব্যাস এইটুকুই তো। নাকি মেহেরিন সোনাদানা, টাকা পয়সা, ক্ষমতা, সাম্রাজ্য এসব চেয়েছিল? সে সাধারণ একজন মানুষ, তার কখনো এসব ক্ষমতা, টাকা পয়সার উপর লোভ জন্মায়নি। তার কেবল লোভ ছিল একটা সুন্দর সংসারের, যার সাথে যাকে নিয়ে সংসার করার লোভ ছিল, সেই লোকটাকে, মেহরিনের সংসারটাকে গলা চেপে মেরে ফেললো। মেহরিন অন্যার এক প্রান্ত চেপে ধরে শব্দ করে কেঁদে উঠছে আর বারবার বলছে, আপনি কেন ঠকালেন আমায়? ঠকালেন আপনি আমায়, হ্যাঁ? আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এই আপনাকে আমি এতগুলো দিন অন্ধের মতো ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম। নিজের মিথ্যা মৃত্যুর খবরটাও নির্দ্বিধায় ছড়িয়ে দিলেন লুকিয়ে, এসব পাপ কাজ করার জন্যে। কেন করলেন এইসব আপনি বলুন? কেন করলেন? সোলেমানের বাঁ হাতে থাকা রক্তে মোড়ানো রামদাটা ফ্লোরে ফেলে দিল শব্দ করে। ঘাড় ফিরিয়ে একবার চাচার পানে তাকিয়ে দাঁত চেপে বলল, আমি তোমাকে মেরে ফেলবো চাচা, জাস্ট মেরে ফেলবো। কথাটা শেষ করে হাঁটু গেড়ে মেহরিনের কাছে বসে সোলেমান। হাত দিয়ে ধরতে গেলে মেহরিন চিল্লিয়ে বলে ওঠে, ছোবেন না, একদম একদম ছোবেন না আমায়। সোলেমান হাত পিছিয়ে আনে। আচ্ছা বেশ, শুবো না, আমি শুবো না তোকে। আমার কথাটা শোনো, এসব যা কিছু দেখছো সব মিথ্যে, চোখের দেখা সব সত্যি হয় না। মেয়ে শুনছো? শুনছো আমার কথা মেহরিন? কি বলছি বুঝছো? মেহরিন সোলেমানের দিকে ঘুরে তাকালো, ফ্লোরে পড়ে থাকা রামদাটা দেখিয়ে বলল, সবটা মিথ্যা? এই মেয়েগুলো মিথ্যা? আমি মিথ্যা? এই মৃত্যুপুরীটা মিথ্যা? নাকি আপনি বেঁচে আছেন সেটা মিথ্যা? হ্যাঁ, বলুন কোনটা মিথ্যা? কি করেছিলেন আপনি ওই রামদা দিয়ে ঘরের ভেতর? হ্যাঁ, কি করছিলেন? কাকে খুন করছিলেন? মেহরিন উঠে দাঁড়ালো, চোখের জল মুছে রুমের ভিতরে ঢুকলো। পাশে ফিরে তাকাতেই দেখলো স্ট্রেচারে একটা পুরুষালী দেহ ছটফট করছে, যার শরীর থেকে গলাটা আলাদা, এখনো রক্ত গড়িয়ে পড়ছে। মেহরিনের শরীরটা কেঁপে উঠলো। সে কখনো এসবের সম্মুখীন হয়নি, অথচ আজ হতে হলো। চোখ মুখ বন্ধ করে খিচে ধরলো, দেয়ালে শরীরের ভর ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিল। আজ 20টা দিন ধরে মেহরিন নরকের মতো জীবন বইছে। শরীর আর কতই বা সায় দিবে? মেহরিন হাতের আঙ্গুল দিয়ে মৃতদেহটা দেখিয়ে বলল, কি এটাও মিথ্যা? খুনটা কি আপনি করেননি? কেন করেছেন বলুন, কেন করেছেন এইসব? বাশার সুলতান পেছন থেকে কাপড় দিয়ে নিজের হাতটা মুছতে শুরু করলো। সোলেমান নিশ্চুপ, আহত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মেহরিন আসলো কিভাবে এখানে তার মাথায় ঢুকছে না। কোন সাহসে তারা মেহরিনকে ধরে নিয়ে আসলো? সোলেমান রামদাটা তুলে নিয়ে ছেলেগুলোর দিকে তেড়ে আসতে আসতে বলল, তোদের সব কটাকে আজকে মেরে ফেলবো, শুয়োরের বাচ্চা। একটাকে অলরেডি কোপ দিল, আরেকটাকে দিতে যাবে এমন সময় বাশার সুলতান এসে সোলেমানের হাতটা ধরে থামিয়ে দিয়ে টেনে সাইডে নিয়ে বলল, মিস আন্ডারস্ট্যান্ডিং সোলেমান, আমি নিজেও জানতাম না এটা। সোলেমান ঝাড়া দিয়ে বাশার সুলতানের হাতটা সরিয়ে দিয়ে দাঁত চেপে বলল, মিস আন্ডারস্ট্যান্ডিং কিভাবে হয়? তোমার এত বড় মিস আন্ডারস্ট্যান্ডিং, তোমার ভুলের মাসুল প্রতিবার আমি দেব? বলো, জবাব দাও। কোন সাহসে ওরা আমার স্ত্রীকে তুলে আনলো? আমাদের এতদিনের ব্যবসাটার সোলেমান ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে বলল, আমাদের? বাশার সুলতান এক হাত চেপে ধরল সোলেমান। শেষবার প্লিজ, এতগুলো বছর ধরে আমরা একসাথে, তোর সুখ দুঃখ একমাত্র ছায়া আমি সোলেমান, নিজের হাতে গড়েছি তোকে, পারবি না? সেটারই প্রতিদান চাইছো তবে? যদি তাই ভাবিস তাহলে তাই। সোলেমান চোখ বন্ধ করে বলল, শেষবার চাচা, এটাই শেষবার। বাশার সুলতান ইশারায় বাকি ছেলেদের বলল বাকি মেয়েগুলোকে নিয়ে এই রুম ছেড়ে বেরিয়ে যেতে। ছেলেগুলো মেয়েগুলোকে টেনে নিয়ে যেতে চাইলে মেহরিন বলে ওঠে, কোথায় নিয়ে যাচ্ছেন ওদের? ছেড়ে দিন। সোলেমান বাশার সুলতান দুজনে এগিয়ে আসলো। বাশার সুলতান মেহরিনের কাছে এসে বলল, শোনো মা মেহরিন। মেহরিন অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো। খবরদার ওই মুখে মা শব্দটা উচ্চারণ করবেন না, আমার নামটাও নেবেন না। লজ্জা করে না এই বয়সে এসে এসব করতে? কিভাবে পারেন আপনারা মেয়েদের তুলে নিয়ে বিক্রি করে দিতে? এত টাকার লোভ, এতটা জঘন্য আপনারা! ছি! সোলেমান এগিয়ে এসে মেহরিনের হাতটা ধরে বলল। চলো বাড়ি চলো। মেহরিন হাত ছাড়িয়ে নিয়ে বলল, কিসের বাড়ি? কোন বাড়ি যাওয়ার কথা বলছেন? আমি আপনার স্ত্রী বলে আমাকে নিয়ে যাবেন, আর এই অসহায় মেয়েগুলো আপনার কেউ নয় বলে তাদের আপনি বিক্রি করে দেবেন? হ্যাঁ, মেহরিন চলো এখান থেকে। আচ্ছা তুমি চাও ওদের জন্য ছেড়ে দেওয়া হয়, তাই তো? আচ্ছা বেশ, আমি ছেলেদের ব্যবস্থা করব, ওদের বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবো। তবে আমার একটু সময় লাগবে, এই সময়টুকু আমাকে দাও। চলো এখন। বাশার সুলতান অবাক চোখে তাকালো। ও কি বলছে কি এই ছেলে? কতগুলো টাকা নেওয়া হয়েছে অ্যাডভান্স, ও কি জানে? সোলেমান
সোলেমান আঙ্গুল ঠোঁটের কাছে নিয়ে বলল, আমাকে সামলাতে দাও। পাপ করেছি, পাপের সাজা তো পেতেই হবে, তাই না? মেহরিন ধাক্কা দিয়ে সরিয়ে দিল সোলেমানকে, চিৎকার করে বলে উঠল, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপনি এতটা নীচ, এতটা জঘন্য একটা মানুষ। কেন করলেন আপনি এইসব? আমি আপনাকে কতটা ভরসা করেছিলাম জানতেন না আপনি? কদিন পর বাপ হতে যাচ্ছিলেন, লজ্জা করছিল না? আপনার যদি একটা মেয়ে হয়, সেই মেয়ের সাথেও যদি এইসব করা হয়, তখন কি করতেন? নিজেকে বাপ তো বাদই দিলাম, মানুষ ভাবতেও কি আপনার লজ্জা করে না? কান খুলে শুনে রাখুন, আমি আর আপনার সাথে সংসার করব না। আমি কোনো পাপীর সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না। না মানে পারবো না। সোলেমান বাহু চেপে ধরল মেহরিনের। কি বলছো? কি সব? আমার সাথে সংসার করবে না মানে? মেহরিন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, শুধু মানা করেছি না আপনাকে, ছবি নামায় একদম। আপনার ছোঁয়ায় আমার নিজেকে অপবিত্র কলুষিত লাগে। আমি তোমাকে ছাড়বো না মেহেরিন। মেরে ফেলবেন? ফেলুন, শান্তি পাবো তাতে। সোলেমান দেয়ালে নিজের সর্বোচ্চটা দিয়ে ঘুষি মারে। মেহরিনের দিকে তাকিয়ে বলল, তুমি এটা করতে পারো না। তুমি এতটাও কঠিন মানুষ নও। মিশে ঠিক হওয়ার চেষ্টাও করো না। তুমি আমার মানে আমারই। আমি যতই পাপ করি না কেন, তুমি আমার স্ত্রী হয়ে থাকবে। সারাসারি কোনো প্রশ্নই উঠবে না আমাদের মাঝে। আমি ছাড়বো না তোমাকে। দুনিয়া উল্টে গেলেও তোমাকে ছাড়বো না। আমি ভালোবাসি তোমাকে। মেহরিন হেসে ফেলল সেই কথা শুনে। তাচ্ছিল্যের সহিত বলল, দয়া করে ভালোবাসি ভালোবাসি বলে ভালোবাসি শব্দটাকে খোরাক বানিয়েন না। এটা কেমন সংজ্ঞা আপনার ভালোবাসার? খুন খারাপি, নারীদের তুলে বিক্রি করা, এটাও ভালোবাসার বহিঃপ্রকাশ? কোথায় লেখা আছে এটা? হ্যাঁ, আমাকে দেখান সেটা, আমি দেখতে চাই। একটা খারাপ মানুষ আপনি, আমাকে জাস্ট ব্যবহার করে গিয়েছেন, আর কিছুই না। খারাপ কেউ সাদেও না মেহেরিন। একটা মানুষের খারাপ হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে। মেহরিন চোখ তুলে তাকায়, দৃষ্টিতে তীব্র ঘৃণা নিয়ে বলে, কোনো কারণ একজন মানুষকে এমন খারাপ বানায়? আমাকেও বলুন, আমিও শুনি। খুন করা, মেয়েদের তুলে এনে বিক্রি করা, না জানি আরো কি কি করেন। এগুলো কি কোনো ধরনের কোনো কোনো কারণের জন্য করে মানুষ? টাকার অভাব ছিল আপনার, অভাব পূরণ করার জন্য এইসব করেছেন আপনি? এসব করেই তাহলে এত টাকা পয়সা কামিয়েছেন? প্রতারক একটা। সোলেমান চমকে উঠল। মেহেরিন, তুমি আমার সম্পূর্ণ কথাটা শোনো। কি বলবেন? নিজের হয়ে সাফাই গাইবেন? নিজের মিথ্যা মৃত্যুর মতো আবার আরেকটা মিথ্যা বলবেন? বলছি শুনুন। আমি কখনো নিজের হয়ে ছাপাই গাইছি না, আজও গাইব না। তোমায় আমি বলেছিলাম আমার বাবা মা তারা স্বাভাবিকভাবে মারা গিয়েছে। মিথ্যা বলেছিলাম। তারা স্বাভাবিকভাবে মারা যায়নি, তাদের খুন করা হয়েছিল। আমারই চোখের সামনে মারা হয়েছিল। তখন আমার বয়স 8 বছর, সাল 1996। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা কুৎসিত বছর ছিল বলা চলে। বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসের একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করে। নির্বাচনটি শুরু থেকেই বিতর্কিত ছিল, কারণ প্রধান বিরোধী দল বাংলাদেশের আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিল। ফলে নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ কমে যায় আর নির্বাচনটি একতরফা হিসেবে বিবেচিত হয়। এই পরিস্থিতির প্রেক্ষিতে দেশে তীব্র রাজনৈতিক আন্দোলন শুরু হয়। বিরোধী দলগুলো এটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাস্তায় নেমে আসে। জনমতের চাপ আর ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার কারণে বিএনপি সরকার বেশি দিন টিকে থাকতে পারেনি। অবশেষে প্রায় 1.5 মাসের মাথায় সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং এটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যার প্রধান কাজ ছিল একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। এরপর জুন মাসে আবারও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার সকল প্রকার রাজনৈতিক দল অংশগ্রহণ করে, ফলে প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য হয়ে ওঠে। আমার বাবা আমজাদ সুলতান আওয়ামী লীগ থেকে এই নির্বাচনে দাঁড়ান ঢাকা 8 আসন থেকে, আর সেই নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ জয়লাভ করে। আমার বাবা ক্ষমতায় আসে, আর এই নির্বাচনের জন্যই অনেক শত্রু হয় বাবার। বলা চলে বিরোধী দল থেকেই। প্রায় বেশিরভাগ সময় বাবা বাড়ির বাইরে থাকতো, মাঝে মধ্যে রাতে আসতো, আবার ভোরে বেরিয়ে যেত। শুনেছিলাম বাবা কোনো ঝামেলায় পড়েছে। ঢাকার কোথাও যুব সমাজকে ধ্বংস করার জন্য ক্ষতিগ্রস্ত ড্রাগ সাপ্লাই করা হয়। বাবা সেসব বন্ধ করার জন্য জোর চেষ্টা করেছিলেন। বড় বড় মন্ত্রীদের সাথে বাড়ির বাগানে মাঝে মধ্যে আলোচনা করতেন। আমাদের বাইরে আসা নিষেধ থাকতো ওই সময়টা। বলেছিলাম তো, আমার মা অনেক সুন্দরী ছিলেন। পুরুষদের নজর পড়লে নিঃসন্দেহে টানা 5 মিনিট শুধু তাকিয়ে থাকবে,
বাবাও নানার মতো মাকে লুকিয়ে রাখতেন। খুব জরুরি ছাড়া বাইরের কাউকে আসতে দিতেন না বাড়িতে। আমাকে আম্মু বাসায় রাখতো না খুব একটা, মানে সবসময় পড়াশোনায় বিজি রাখতো। যেমন সকাল 6টায় মসজিদে পাঠাতো, 9টায় স্কুলে পাঠাতো, স্কুল শেষে বিকেলে এসে গোসল করে খাইয়ে দিয়ে আবার নাইট কেয়ারে পাঠাতো। সেই পড়া শেষ হতে হতে বাসায় ফিরতে আমার রাত 10টা বেজে যেত। সেদিন ঝড় বৃষ্টি হয়, 9টা বাজতেই ছুটি দিয়ে দেয়। আমি ড্রাইভার আঙ্কেলের সাথে বাসায় ফিরে দেখি বাগানে রক্তাক্ত হয়ে পড়ে আছে আমার বাবা। আমি দৌড়ে ছুটে গেলাম, উবুর হয়ে থাকে বাবাকে সোজা করতে দেখলাম তার বুক দিয়ে কলকল করে রক্ত বের হচ্ছে। গুলি করা হয়েছিল। আমি গুনে দেখলাম 5টা গুলি করেছিল আমার বাবার সেই বুকটায়, যেই বুক আমাকে নিজে থেকে জড়িয়ে ধরত। সেই বুকে আমি সেদিন ঝাঁপিয়ে পড়লাম। বাবাকে ডাকলাম, মাকে ডাকলাম, মাও সাড়া দিল না ডাকে। ড্রাইভার আঙ্কেল ভেতরে গিয়ে শুধু রুমাইসাকে পেল। মাকে পুরো বাড়ি খুঁজলাম, পেলাম না। আমি তখন এক বাবা আর মাকে ছাড়া কাউকে চিনতাম না, দাদা চাচা কাউকেই না। বলেছিলাম না দাদা আমাকে কোনোটা কারণে অপছন্দ করেছিল, সেই জন্য বাবাও যোগাযোগ রাখতেন না তাদের সাথে। যার দরুন তখন তাদের কোনো নাম্বার আমার কাছে ছিল না। ড্রাইভার আঙ্কেল পুলিশ ডেকে আনলো। খবরের কাগজে নিউজ চ্যানেলে তখন ঢাকা 8 আসনের আজমল সুলতানের খুন হওয়ার খবর। আমাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল। আমি নিজে তখন এদিকে বাবা হারানোর শোকে কাতর, অন্যদিকে মাকে খুঁজে পাচ্ছি না। সেই সাথে কোলে আমার 5 মাসের বোন রাইসা। পরের দিন বাবার পোস্টমর্টম শেষে দাফনের কাজ সম্পন্ন করা হয় সুলতান নিবাসে। দাদাজান এসেছিলেন তখন, আমার সাথে ঠিকভাবে কথা বললেন না, কেবল রাইসাকে আমার কোল থেকে নিয়ে আদর করলেন। দাফন শেষে আবার চলে গেলেন। একবারও বললেন না আমি আসি, তো ভয় পেও না, কেঁদো না। তখন সুলতান নিবাসে আমি আর রাইসা আর ড্রাইভার আঙ্কেল, তিনি খাবার বানিয়ে রাখতেন আমাদের। কয়েকদিন পর পর পুলিশ আসেন, কী সব বলে যেতেন, আমার ছোট মাথায় ঢুকতো না। তার 5-6 দিন পর ড্রাইভার আঙ্কেলও কাজ ছেড়ে চলে যায়। নিবাস থাকে, তার নিজেরও তো সংসার আছে, কাজ না করলে তার সংসার চলবে কি করে। এবার সুলতান নিবাসে আমি আর রাইসা একেবারে একা হয়ে গেলাম। রান্না বান্না কিছুই পারতাম না। ক্ষুধা লাগলে রাইসা খুবই কাঁদত। আমি কোনো রকম চুলে জ্বালিয়ে পানি গরম করে গুঁড়া দুধ মিশিয়ে ফিটারে ভরে খাওয়াতাম। জানতাম না যে সেখানে চিনি দিতে হয়, মিষ্টি না হলে খায় না। রাইসা খেতে চাইতো না। আমি আটা সিদ্ধ করে খেতাম গরম পানি দিয়ে। ভাত তো রাত্রে জানতাম না। কাঁচা চাল ডাল চিবিয়ে খেতাম। কখনো রান্নাঘরে আসেনি, সব কাজ আম্মু করতো। কয়েকদিন পর গ্যাসও ফুরিয়ে যায়, তখন রাইসাকে গুঁড়া দুধ ঠান্ডা পানি দিয়ে ভিজে খাওয়াইতাম। আর আমি ক্ষুধার তাড়নায় কাঁচা সবজি কেটে খেয়েছি, ফ্রিজের কাঁচা মাছ মাংস খেয়েছি। কেউ ছিল না তখন আমার পাশে। আমার যে 2টো চাচা আছে সেটাও জানতাম না, আম্মুরও খোঁজ পেতাম না। বাবার একটা রাজনৈতিক দলের লোকও এগিয়ে আসেনি, আমাদের খোঁজ খবর নেয়নি। আমার কারো কাছে ছোট থেকে হাত পাততে অহংকার লাগে। কারো কাছে যায়নি, চিনিয়ে তো না, কাউকে যাবো আর কি করে। প্রতিটা রাত ভয় কাটাতে হয়েছে। হাসতো একটা এত বড় বাড়িতে আমরা দুজন। বাইরে ঝড় হলে রুমের দরজা আটকে রাইসাকে নিয়ে খাটের নিচে লুকিয়ে থাকতাম। প্রায় 1.5 মাস পর একদিন রাতে আম্মু নিস্তব্ধ হয়ে বাড়ি ফিরলেন। তার অবস্থা খুবই বাজে ছিল। যেই আম্মু তার রূপের জন্য সবার চেয়ে আলাদা ছিল, সেই আম্মুকে সেদিন আমার চিনতে কষ্ট হচ্ছিল। শরীরের ব্লাউজ ছিঁড়া, হাসল মাটিতে ঘোরাঘুরি খাচ্ছিল, শুকিয়ে কাঠ হয়ে গেছে। আম্মু দৌড়ে এসে আমাকে আর রাইসাকে খুব আদর করলো। আমি জিজ্ঞাসা করলাম, আম্মু তুমি এতদিন কোথায় ছিলে? আব্বু নেই, মারা গেছে। কে যেন মেরে ফেলেছে আব্বুকে। অনেক ভয় পেয়েছি আম্মু। দেখো রাইসা তোমাকে না পেয়ে শুধু কাঁদছে, আমি সামলাতে পারি না। আমাকে অনেক জ্বালিয়েছে, আমি একটুও বকিনি, মারিও নি তাকে। আম্মু কোনো জবাব দিল না। আমাকে আর রাইসাকে টেনে আমাদের বাড়ির নিচে থাকা গোপন বেসমেন্টে নিয়ে যায়। এটা একটা হিডেন বেসমেন্ট ছিল, বাইরে থেকে বোঝার উপায় নেই। পুরো ইটের দেওয়াল, স্যাঁতস্যাঁতে গন্ধ, আর মাথার উপরে একটা ছোট্ট একটা এয়ার ভ্যান্ট, যেখান দিয়ে সামান্য একটু আলো ঢুকত। আম্মু আমাকে আর রাইসাকে সেখানে নিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবারে আমাকে মাফ করে দিস, আমি তোদের সাথে থাকতে পারছি না বলে। বাবা আমার, শোন, এই ঘর থেকে ভুলেও বের হবি না। মাকে কথা দে, যাই হোক না কেন দুনিয়া উল্টে গেলেও না এই বেসমেন্ট থেকে বের হবি না। বোনকে আগলে রাখবি সব সময়। বাহির থেকে কোনো আওয়াজ আসলেও কানে নিবি না।
চুপচাপ বোনের সাথে থাকবি। বের হলে কিন্তু তোকে আর রোমাইশাকেও মেরে ফেলবে ওরা। মাকে কথা দে বাবা। আম্মুর কথাটা শুনে আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরলাম, মাথায় হাত বুলিয়ে বললাম, কিছু খাসনি তাই না? আমিও আজ অনেক দিন ধরে কিছু খাই না। ওরা আমাকে খেতে দেয় না, তোদের কাছে আসতেও দেয় না। আজ অনেক কষ্ট করে পালিয়ে এসেছি রে, হাতে সময় নেই। ওরা চলে এলো বলে আমি রান্না করে নিয়ে আসি, 3 জন মিলে খাবো। আমি চোখের জল মুছিয়ে বললাম, গ্যাস ফুরিয়ে গেছে আম্মু, কাঁচা সবজি খেয়ে থাকতে হয়েছে আমাকে। সব ফুরিয়ে গেছে, আলু হয়তো আর 2টো আছে। অনেক দিন হলো ভাত খাই না আম্মু। রাইজাকে ঠান্ডা পানি দিয়ে দুধগুলো খাইয়েছি, খেতে চাই না। আম্মু জড়িয়ে ধরে কাঁদলো কিছুক্ষণ, তারপর বলল, আম্মু এসে গেছি না, একটু অপেক্ষা কর, আমি দেখছি কি রান্না করা যায়। এখানেই থাকবি, হ্যাঁ? আমি মাথা নাড়ালাম। আম্মু দরজাটা বাইরে থেকে নক করে চলে যায়। বসার ঘরে ইট বিছিয়ে চুলা বানিয়ে আম্মু রান্নাঘরে ওই 2টা আলু দিয়ে আলু সিদ্ধ করছিল। হয়তো চাল ডাল কিছুই পাইনি আর। বেশ কিছুক্ষণ পরে আমি শব্দ শুনতে পাই, গাড়ির আওয়াজ, ভারী বুটের আওয়াজ, দরজা ভাঙার শব্দ। কারণ এই রুমের ভিতরে থেকে বাইরে সব কিছু শোনা যায়। আমি সেই এয়ার ভ্যান্টের নিচে দাঁড়িয়ে ভাঙ্গা পুরোনো টেবিলের উপর উঠে কোনোভাবে বাইরে তাকাই। আর যা দেখি সেটা আমাকে সারা জীবনের জন্য শেষ করে দেয়। তারা আমাকে টেনে বাগানে নিয়ে জিজ্ঞাসা করেছিল আমি আর আমার বোন কোথায়। আম্মু কিছুই বলেনি, একবারও না। তারা আম্মুকে চড় মারল, আম্মু পড়ে গেল মাটিতে। আমি সেই এয়ার ভ্যান দিয়ে সব দেখছিলাম, চিৎকার করছিলাম, নেমে দরজায় ধাক্কাচ্ছিলাম, কিন্তু বের হতে পারিনি। আম্মু বাইরে থেকে নক করে দিয়েছিল যে। আমি আবার ধরে ভ্যানটির নিচে দাঁড়ালাম। তারা আমার আম্মুর চুলের মুঠি ধরে টেনে উপরে পর গালে চড় মারছে। আমি পাগলের মতো দেহলে লাথাতে থাকি, চিৎকার করে আম্মুকে ছেড়ে দিতে বলি, কিন্তু আওয়াজ তাদের অবধি যায় না। মারতে মারতে আমার আম্মু যখন নেতিয়ে পড়ে তখন একজন এগিয়ে আসে। তার মুখে কালো মাস্ক, ওভারকোট, চোখে চশমা, হাতে কালো গ্লোভস। সে আসতে বাকি লোকগুলো পিছিয়ে ফিরে দূরে চলে গেল। সেই অমানুষ কুত্তার বাচ্চা আমার চোখের সামনে আমার আম্মুর শ্লীলতাহানি করলো। আমার সামনে আমার মায়ের কাপড় টেনে খুলল, তারপর কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ল। আমি কাটা মুরগির মতো দেওয়ালে দরজা লাথতে লাগলাম। একটু পর উকি দিতে গিয়েও আমি চোখ সরিয়ে নিলাম। তখন খেয়াল করলাম ওই লোকের পায়ে একটা ট্যাটু আছে। অদ্ভুত সেই ট্যাটু। উঁচু করেছিলেন প্যান্ট পায়ের কাছ থেকে। তখন দেখেছি আমি। আমার জানা মতে কখনো এমন পরিস্থিতিতে কোনো সন্তান পড়েছে আমি শুনিনি, যে কিনে তার মায়ের ছিল তাহানি ধর্ষণ হওয়া দেখেছে। এতেও আমার আম্মু রক্ষা পায়নি। তারা পাগল কুকুর ছেড়ে দেয় তার ওপর। সেই কুকুর আমার আম্মার শরীর থেকে মাংস খুবলে খেয়েছে। ক্যান ইউ ইমাজিন মেহরিন? আমার চোখের সামনে সব হচ্ছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না। আমার আম্মুর আহাজারি শুনতে পাচ্ছিলাম। সে কয়েকবার আমার দিকে তাকাচ্ছিলেন, ইশারায় বারবার বোঝাচ্ছিল, দেখিস না আমাকে আব্বা, দেখিস না, লুকিয়ে থাক ওখানে, বের হোস না বলেও। আমার অস্ত্র গড়িয়ে পড়ে চোখ দিয়ে। আমি বারবার আল্লাহকে ডেকেছিলাম, বলেছিলাম, আল্লাহ আমার আম্মুকে বাঁচাও, ওই কুকুরকে থেমে যেতে বলো, আমার আম্মুকে যে খেয়ে ফেললো খোদা, আমার আম্মুকে বাঁচাও। আমার আম্মু বাঁচেনি সেদিন। সেই কুকুরটা আমার আম্মুর দেহ থেকে মাংস কামড়ে খেয়ে মেরে ফেলেছিল। 3 দিন আমরা ওখানে বেসমেন্টে বন্দি ছিলাম, না খেয়ে না ঘুমিয়ে। 3টা দিন রুমাইসাও না খাওয়া ছিল, শুধু পানি খাইয়েছিলাম। এর মধ্যে মাঝখানে একদিন ওই লোকগুলো আসে, বাড়িটা খুঁজে আবারও চলে যায়। আমার মায়ের দেহটা দিনে দুপুরে সন্ধ্যায় যখনই কোনো কুকুর ঢোকে তখনই খেয়ে পেট ভরে আবার চলে যায়। আমি আটকাতে পারি না, শুধু চিৎকার করে মানা করি। 3 দিন পর আমি একটা পুরনো কুড়াল পাই, একটা ট্যাঙ্কের ভেতরে। সেই কুড়াল দিয়ে দরজাটা ভাঙতে হাত কেটে যায়। অবশেষে দরজাটা খুলে যায়। বাইরে যখন ঝড় বৃষ্টি, আকাশ কালো, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি এত জোরে পড়ছিল যে মনে ছিল পুরো দুনিয়া ডুবে যাচ্ছে। আমি রুকেছিকে ওই রুমে রেখে দৌড়ে বাগানে যাওয়ার সময় বসার ঘরে দেখে ইটতে বানানো চুলার উপরে পাতিলে 2টো আলু। আমার মা আমাদের নিয়ে খেতে যাচ্ছিল, কিন্তু খেতে পারেনি। যখন খাওয়ার সময় হলো তখনই তারা এসে পড়ল। আমি দৌড়ে বাগানে গিয়ে দেখি মায়ের দেহটা পড়ে আছে, পচে গন্ধ বের হচ্ছে। আমি পাগলের মতো তাকে জড়িয়ে ধরি, চুমু খাই, ডাকি, কিন্তু আমার মা সাড়া দেয় না। বৃষ্টির পানি থেকে তার শরীর থেকে মাংস খসে পানিতে ধুয়ে মিশে যাচ্ছিল। আমি কুড়োল টানে বাবার কবরের পাশে মায়ের জন্য কবর খুঁড়তে শুরু করি। তখনই হঠাৎ আবার গাড়ির শব্দ পাই।
আমি ভয় পেয়ে আবার দৌড়ে ভিতরে লুকাই। রুকাইছে নিয়ে লুকাই ট্যাঙ্কের ভিতরে, কারণ ওরা বারবার আসতো আমাদের খুঁজতে। আমি আবারও বের হই একাই। একা একাই আমি মায়ের জন্য কবর করে তাকে দাফন করি। তারপর আরও একটা মাস আমি লুকিয়ে থাকি বেসমেন্টে। রুকাইছে দুধ ফুরেনি তখনও, আর একটা প্যাকেট ছিল। ওর জন্য 1 কার্টন ভরে দুধ নিয়ে আসতো বাবা। আমি ভুলে ওর জন্য খানা দুধ খাইনি। আমি খেলে ও কি খাবে, ওর খাবার শেষ হয়ে যাবে এই ভয়ে। সেই জন্য আমি ক্ষুধা জাল সইতে না পেরে বাগানের ঘাস চিবিয়ে চিবিয়ে খেয়েছি মায়ের কবরের পাশে। সেই দিন আমি মরে গেছিলাম মেহরিন। আমাকে কবর দেওয়ার 1 মাস পর বাবার চাচার আমরুল সাথে দেশে আসেন। চাচা আমাকে আর রুকাইসাকে নিয়ে সুলতান বেলায় যান। দাদা তখনও ভাবনাসীন। আম্মুর সাথে এত বছর কিছু হলো, তাতে তার কিছু যায় আসে না। আমরুল চাচা কি জন্য বলল দাদাকে ডেকে নিয়ে। তার কদিন পর থেকে দাদা আমার সাথে কথা বলতে শুরু করলো। আমরুল চাচা বিয়ে করলেন চাচিকে, রুকাইসাকে তাদের সন্তানের মতো লালন পালন করলেন। আমি নিবেশেই চলে আসি বাবা চাচার সাথে। বাবা চাচা পরে আব্বুর বিজনেস আর রাজনীতির হাল ধরেন। আমাকে স্বাভাবিক জীবনে আনার চেষ্টা করেন, কিন্তু কিন্তু আমি তো শুধু একটা জিনিসের জন্যই ভেসে আছি। যারা এটা করেছে তাদের খুঁজে বের করার জন্য আমি এই পাপের দুনিয়া পা রেখেছি, কারণ তারা এই পাপের দুনিয়ার লোক। সেই জন্য চাচার সাহায্য নিয়ে আমি এই দুনিয়ায় ঢুকলাম। সেই খুনের খোঁজ পেয়ে আমি ডেনমার্কে গিয়েছিলাম। সেখানে গিয়ে বুঝলাম আমি ফাঁদে পড়ে গেছি। তারা আমার উপর সর্বদা নজর রাখে, আমার প্রতিটি মুভমেন্ট আগে থেকে জেনে যায়। সেদিন সত্যি সত্যি আগুন লেগেছিল গোডাউনে। সঠিক সময় ঘোস্ট আর্কাইভিস্ট এসে আমাকে না বাঁচালে সত্যি সেদিন আমার মৃত্যু হতো। আমাকে হসপিটালে অ্যাডমিট করে। সর্বপ্রথম ঘোস্ট ইব্রাহিমকে ফোন করে জানায় এটা। সেই জন্য ইব্রাহিম তোমাকে বারবার ডেনমার্কে আসতে বলছিল। সেদিন রাতে আমি এসেছিলাম সুলতান নিবাসে তোমার কাছে। মেহরিন কাপা গলায় জিজ্ঞাসা করলো, ইব্রাহিম ভাইয়া, এজমান ভাইয়াও এসবের সাথে জড়িত, তাই না? সুলেমান সময় নিল, আশেপাশে তাকিয়ে বলল, না, ওরা এসবে কিছুই জানে না। ওরা এসবে জড়িত না। সব কিছুর মূলে কেবল আমি আছি। হ্যাঁ, আমি আছি। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। মেহরিন স্থির দাঁড়িয়ে থাকে, তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সেই জলে এখন শুধু ঘৃণা নেই, আছে অসহ্য যন্ত্রণা আর এক ভয়ঙ্কর সত্যের ভয়। হ্যাঁ, সোলেমানের এমন জীবন মোটেও মেনে নেওয়ার মতো না। তাই বলে অন্যায়কারীকে খুঁজতে সে নিজে অন্যায় করবে দিনের পর দিন? তাহলে তার মধ্যে আর সেই খুনির মধ্যে পার্থক্য রইল কিসে? মেহরিন কাপা গলায় বলে উঠল, আপনার কষ্ট আমি অস্বীকার করছি না, কিন্তু সেই কষ্ট আপনাকে ওদের মতো হওয়ার অধিকারটাও দেয় না। আপনি প্রতিশোধ নিচ্ছেন না, আপনি আরেকটা নরক তৈরি করছেন। দেশে কি আইন নেই? সোলেমান শব্দ করে হাসলো। 26টা বছর কি কম সময় মেহরিন? আইনের উপরেই তো আছে এই কেসটা। তারা কি করতে পেরেছে? আইন টাকার কাছে কিনা বুঝেছ? আমি অন্ধকার জগৎ থেকে তাকে ধরতে গিয়ে হিমশিম খাচ্ছি। সেখানে আইন কিভাবে বাংলাদেশে বসে ধরবে তাদেরকে? আমার বা আমার খুনিকে আমাকে খুঁজে বের করতে হবে, নিজের হাতে শাস্তি দিতে হবে। সেজন্য মেয়েদের তুলে পাচার করবেন? আর এই অপরাধীদের ধরার নমুনা এটা? ঠিক অনুতপ্ত হন না? খারাপ লাগে না? রুমাইসা আপুকেও এভাবে বিদায় নিতে হলো দুনিয়া থেকে। আপনাকে একটাবারে এই ভাবনা আসেনি আপনার পাপের সাজা তাকে পেতে হয়েছে? যেই বোনকে ছোটবেলায় রক্ষা করলেন, সেই বোনকে বড় হয়ে মেরে ফেললেন। অপরাধী আপনি। আমি আপনাকে জাস্ট ঘৃণা করি। সোলেমান মেহরিনের বাহু চেপে ধরে নিজের কাছে টেনে ধরে বলল, শোনো মেহরিন, আমি ভালো হয়ে যাব, তোমার মনের মতো হয়ে যাব, সব ছেড়ে দেব। চাচাকে বলবো সবাইকে ছেড়ে দিতে। তুমি প্লিজ আমাকে ঘৃণা করো না। তোমার চোখে নিজের জন্য এই ঘৃণাটাই আমি দেখতে চাই না। মেহরিন সোলেমানের দিকে থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি বাড়ি যাব, আমার আব্বুর কাছে যাব। আমি থাকবো না আপনার সাথে। আপনাকে আমার আমাকে আমার আব্বুর কাছে দিয়ে আসুন। সে আমাকে পাগলের মতো খুঁজছে। সে তো আর আপনার মতো অমানুষ নয়। সে তার স্ত্রী সন্তানকে ভালোবাসে, নিজের থেকেও বেশি ভালোবাসে। আর আপনি নিজেকে দেখুন, স্ত্রী তার অনাগত সন্তানকে তুলে নিয়ে এসেছেন পাচার করে দেওয়ার জন্য। না আপনি স্বামী হিসেবে ভালো, আর না আপনি বাবা হিসেবে ভালো। আচ্ছা, আমি খারাপ মানুষ হিসেবে, আমি জঘন্য খারাপ, আমি মেনে নিয়েছি। তবে এটা বলো না যে আমি স্বামী হিসাবেও খারাপ। আমি সর্বদা চেষ্টা করছি তোমার বাবার মতো তোমাদের আগলে রাখতে। কতটা পেরেছেন জবাব দিন। যে তাকিয়েছে তার চোখ তুলে নিয়েছেন, যে হাত বাড়িয়েছে তার হাত কেটে দিয়েছেন, খুন খারাপি করে প্রোটেক্ট করা, এসব আপনার ভালো রাখার নমুনা? হ্যাঁ,
আমাকে দয়া করে আব্বুর কাছে দিয়ে আসুন। আমার দম বন্ধ হয়ে আসছে, মরে যাচ্ছি আমি। আপনাকে দেখলে নিজের প্রতি নিজেকে আমার ধিক্কার দিতে মন চাইছে। দিয়ে আসবো, তুমি শান্ত হও। সোলেমান পানির গ্লাস এগিয়ে দিল। পানিটা খেয়ে নাও, শান্ত হও আগে। কথা বলার মাঝখানে মেয়েগুলোকে নিয়ে যাওয়া হলো। মেহরিন সেটা দেখে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন ওদের? ছেড়ে দিতে বলেছি না আমি? ছেড়ে দিন। ছেড়ে দেওয়া হবে। মেহরিন ফেলে দিল পানির গ্লাস। সোলেমান ফ্লোরে ভাঙা কাচের টুকরোগুলোর দিকে তাকালো। মেয়েগুলোকে নিয়ে চলে গেল তারা। তারপর মেহরিন, বলে দিব পুলিশকে, আমি সবটা বলে দিব। আপনি জনগণের সামনে ভালো মানুষের মুখোশ পরে সেই জনগণেরই বুক ঘর খালি করেছেন। আপনার মতো জঘন্য লোকের সংসার আমি করব না। কথাগুলো বলেই একাই দৌড়াতে লাগলো। তার পেছন পেছন সোলেমানও ছুটলো। ছুটতে ছুটতে বলল, মেহরিন দাঁড়াও, দাঁড়াও বলছি, আমি দিয়ে আসবো তোমাকে। লক্ষ্মীটি দাঁড়াও। মেহরিন দাঁড়ালো না। সে আর এই নরকে থাকতে পারবে না। তার পেটে কেমন একটা যন্ত্রণা হচ্ছে। রাস্তা খুঁজে খুঁজে ঠিকই বের হলো মৃত্যুপুরী থেকে। তবে রাস্তায় এসে তার এই রাস্তাটা চেনা চেনা লাগলো। সে ঢাকায়, আর এটা তো সুলতান নিবাসের পেছনের সাইডটা, জঙ্গলের। সোলেমান বের হয়ে রাস্তা এসে এদিক ওদিক তাকে মেহরিনকে খুঁজলো। দেখা যাচ্ছে না মেয়েটাকে। কোথায় গেল এত তাড়াতাড়ি? ডানের রাস্তা নাকি বামের রাস্তায়? সোলেমান ডানে গেল আগে, তারপর বামে গেল। কি আশ্চর্য, মেয়েটাকে সে খুঁজে পাচ্ছে না। সোলেমান তাড়াতাড়ি করে ইব্রাহিমকে ফোন করে আসতে বলল। ইব্রাহিম আসলো, সবটা খুলে বলল। সবটা শুনে ইব্রাহিম স্পিচলেস। তার রাগ হচ্ছে ছেলেটার উপর, ইচ্ছে করছে মেরে ফেলতে। কেউ কিভাবে নিজের সংসারটা নষ্ট হবে জেনেও এমনটা করতে পারে? জেনে শুনে এটা কেবল সোলেমানের দ্বারাই সম্ভব। ইব্রাহিম ছেলেপেলেদের লাগিয়ে দিল মেহরিনকে খোঁজার জন্য। অসুস্থ শরীর নিয়ে খুব একটা দূরে মেহরিন যেতে পারবে না। সোলেমান পুলিশ স্টেশনে গিয়ে খুঁজলো, মেহরিন আসেনি। লোকটার নিজেকে পাগল পাগল লাগছে। একেই বলে নিজের পায়ে নিজেই কোড়াল মারা। সোলেমান রাস্তা দিয়ে ছুটতে শুরু করলো আর মেহরিনের নাম ধরে চিৎকার করতে লাগলো। কি আশ্চর্য, মেহরিন নেই তো, কোথায় গেল? ওর তো শরীরটাও ভালো না। মেয়েটা কিছু করে বসবে না তো নিজের? চিৎকার করতে করতে একসময় সোলেমান হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়লো। কাঁদতে কাঁদতে বলে উঠল, হি আল্লাহ, প্লিজ প্লিজ সেভ মাই ওয়াইফ, প্লিজ সেভ মাই বেবি। আমার পাপের একটা আসর যেন আমার স্ত্রীর আমার সন্তানের উপর না আসে। পাপ আমি করেছি, তার জন্য সাজা আমাকে দাও। আমি মেনে নেব যা শাস্তি দেবে। হ্যাঁ, আমি আমি তোমাদের দেওয়া সব শাস্তি মেনে নেব, শুধু ওদের তুমি সুস্থ রাখো খোদা। আর ঠিক সেই মুহূর্তে সোলেমানের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। তড়িঘড়ি করে ফোনটা বের করে রিসিভ করলো, এই আশায় কোনো সুখবর পাবে। কিন্তু না, সোলেমানের সব আশাকে মুহূর্তের মধ্যে ভেঙে তছনছ করে দিয়ে ওপাশ থেকে বলা হলো, কমলাপুর স্টেশনের রাস্তা পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক বোরকা পরিহিত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ঘটেছে। ধারণা করা হচ্ছে এটা আপনার স্ত্রী।